8 বছর ফিফার কর্মকর্তা ছিলাম। সে সময় আমার সেই ছোটোবেলার হিরোরা পেলে, দিনোজফ, গোলকিপার লেভ ইয়াসিন, ফ্রান্সের বিখ্যাত খেলোয়াড় মিশেল প্ল্যাটিনি, এদের সাথে পরিচিত হয়েছি, ফ্রান্সের বেকেনবাওয়ার। যাই হোক, ফুটবল খেলাকে এখন রাজনীতি মুক্ত করতে হবে এবং ভবিষ্যতে আমি 8 বছর ফিফার কর্মকর্তা ছিলাম। সে সময় ফিফা কাউন্সিলে এবং 2টি বিশ্বকাপ আমি কভার করেছি। সেখানে আমার সেই ছোটোবেলার হিরোরা পেলে, দিনোজফ, গোলকিপার লেভ ইয়াসিন, ফ্রান্সের বিখ্যাত খেলোয়াড় মিশেল প্ল্যাটিনি, এদের সাথে পরিচিত হয়েছি, ফ্রান্সের বেকেনবাওয়ার, অল টাইম গ্রেট স্টপার ব্যাক। এদের সাথে পরিচিত হয়ে দেখলাম যে এরা সবাই ভালোবাসার টানেই খেলায় এসেছে, অর্থপর যেন কেউ খেলে না। তারা বলে যে টাকা পয়সা না থাকলেও আমরা এই খেলোয়াড়ই থাকতাম, খেলেই যেতাম। খেলাধুলার প্রতি যে একটা আকর্ষণ, এটা সর্বগ্রাসী। বাংলাদেশে ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে, ক্রীড়ামোদীদের জায়গা ধীরে ধীরে অন্য, বাট এখন তো এত লো লেভেলে স্কুলের প্রাইমারি লেভেল থেকে কোচিংয়ে অংশগ্রহণ করার সুযোগ তাদের রয়েছে। সুতরাং আমাদের খেলাধুলা আরও ভালো হওয়া উচিত। ছোটোবেলায় খেলায় যেসব ভুল টেকনিক হয়ে যায়, সেটা পরবর্তীকালে আর শোধরানো যায় না। তো আমরা আশা করব এই যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিটি বিশ্ব মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ অবস্থান নেবে। বাংলাদেশকে তারা আরও জাতীয় খেলোয়াড় উপহার দেবেন এই ক্লাব থেকে, এবং জনাব জাহিদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই। শামসুল হুদা সাহেব, তার শ্বশুর, তার সাথে আমার খুবই ঘনিষ্ঠ পরিচয় ছিল। আমি খুলনা ডিভিশনের অধিনায়ক ছিলাম 1977 সালে। প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলি খুলনা ডিভিশনের হয়ে 62 সালে ঢাকায়। তার আগেই বলেছি আমি 1 মাস যশোর স্টেডিয়ামে ছিলাম। যাদের সাথে ছিলাম সেই সব খেলোয়াড়রা এখন আর বেঁচেই নেই। একজন ভালো সুদক্ষ গোলকিপার ছিল, তার নাম বলাই। সে পাকিস্তান জাতীয় দলে খেলেছে, ভারতের জাতীয় দলেও পরবর্তীকালে খেলেছে। তো সেই সময় খেলাধুলার প্রতি মানুষের অনেক আকর্ষণ ছিল। যশোরে ক্রীড়ামোদী জনাব আলমগীর বাস মালিক ছিলেন, শামসুল হুদা সাহেব ছিলেন, আরেকজন ইকরাম সাহেব ছিলেন। উনি আমার হাত দেখেছিলেন এখানে ক্যাম্পে থাকার সময়, বলেছেন তুমি বড় হলে উল্লেখযোগ্য একজন মানুষ হবে। তখন বিশ্বাস করি নাই। এখন ফুটবল খেলেই নিশ্চয়ই কিছুটা উল্লেখযোগ্য হয়েছে। ফুটবল খেলার পাগল ছিলাম। যাই হোক, ফুটবল খেলাকে এখন রাজনীতি মুক্ত করতে হবে। স্বাধীনতা অব্যবহিত পরে দেখলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হলো গাজী গোলাম মোস্তফা, ঢাকা শহরে যাকে কম্বল চোর নামে সবাই চেনে। তারা এটা ধরে নিয়েছে যে ঢাকা শহরের আওয়ামী লীগের যিনি সভাপতি, তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি হবেন। গাজী গোলাম মোস্তফা ছিলেন, তারপর মোহাম্মদ হানিফ ছিলেন। মোহাম্মদ হানিফ একদিন আমাকে বলে যে ভাই, আমি ফুটবল পছন্দ করি না, আমি ক্রিকেটের ফ্যান, আমাকে কেন এখানে দিল? তো সেই কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেককে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করতে হয়েছে রাজনৈতিক প্রেসারে। এই অবস্থার অবসান হওয়া উচিত। এখন তাবিদ আওয়ালের মতো ক্রীড়ামোদী এখানে আছে। অন্যান্য খেলায়ও আমি চাই যাদের খেলাধুলার প্রতি জেনুইন আগ্রহ আছে তারা যেন খেলাধুলা পরিচালনা করে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি খেলাধুলায় অনেক উৎসাহী। ছোট ছোট খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। বাংলাদেশের ফুটবল মানচিত্রে যশোর একটা গুরুত্বপূর্ণ স্থানে থাকবে, সর্বোচ্চ স্থানে থাকবে, এটাই আমি কামনা করছি। যশোর আমার খুবই প্রিয় শহর। সামরিক বাহিনীর প্রথম পোস্টিংয়ে যশোরে 2.5 বছর এখানে ছিলাম। আর আমার জীবনের স্মরণীয় ঘটনা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। 30শে মার্চ সকালে এই যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করি। 8 ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয়। আমার একজন সঙ্গী ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন, সেই যুদ্ধে তিনি শহীদ হন। এবং এই যশোর কুষ্টিয়া অঞ্চলে এই বিদ্রোহের কারণে এই অঞ্চলে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার সুযোগ আমি পেয়েছি। যশোরে মানুষ, সাহসী মানুষ, যশোর, কুষ্টিয়া, খুলনা এই অঞ্চল। আমি বেনাপোলে ছিলাম এপ্রিল মে 2 মাস। প্রতিদিনই পাকিস্তানিরা আক্রমণ করত। আমি গ্র্যান্ড ট্রাঙ্কের রোডের উপরে বাংকার স্থাপন করে 2 মাস ঠেকিয়ে রেখেছিলাম তাদেরকে। তারা কামানের গোলা ফেলতো আমাদের উপরে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বড় বড় যে গাছগুলো, এগুলো আমাদেরকে কিছু কিছু এয়ারবাস থেকে শেল্টার দিয়েছিল। এবং বেনাপোল চেকপোস্টে বাংলাদেশে একটি পতাকা আমরা উড়িয়ে দিয়েছিলাম। বহির্বিশ্বে এই পতাকাটির ছবি পৃথিবীর অনেক রাষ্ট্রে দেখানো হয়েছে। বাংলাদেশে অন্যান্য চেকপোস্ট যখন ফল করে গিয়েছে, আমি আল্লাহর রহমতে বেনাপোল চেকপোস্টকে ধরে রেখেছিলাম, শত্রু মুক্ত রেখেছিলাম। সেই জন্য অনেক স্মৃতি জড়িয়ে আছে যশোর, বেনাপোল, কুষ্টিয়া এইসব অঞ্চলের সাথে। এই অঞ্চলে যে ছাত্ররা দুঃসাহসী,
ক্যান্টনমেন্ট থেকে আমি 200 সৈনিক নিয়ে বিদ্রোহ করেছিলাম। তারপরে কাছে একটা গ্রাম ছিল ক্যান্টনমেন্টের পাশে, লং রেঞ্জের পাশে, গ্রামের নাম খিতিবদিয়া। সেইখানে ঢুকে দেখি হাজার হাজার মানুষ কোনটা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে আলিঙ্গন করছে, গাছ থেকে ডাব পেড়ে খাওয়াচ্ছে। তাদের কাছে শুনলাম যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমি যশোরের সাধারণ মানুষকে, বিশেষ করে তৎকালীন ছাত্র সমাজকে অনেক কৃতজ্ঞতা জানাই। তারা মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং যেহেতু যশোর স্মৃতি আমার স্মৃতিপটে এখনও অমলিন, আমার পরিচিত ছিলেন যশোরের সেই তারকা রাজনীতিবিদ তরিকুল ইসলাম, টিটো, রাজু, এরা তো কেউই এখন পৃথিবীতে নাই। এখন যারা আছে, তরিকুল ইসলাম সাহেবের ছেলে খুবই প্রতিশ্রুতিশীল নেতা, অমিত খুবই ভদ্র, বাবার মতোই গণবান্ধব। তো তাদের মাধ্যমে চেষ্টা করব যে আনোয়ার হোসেনের নামে এখানে কোনো একটা সড়ক বা কোনো কিছু করা যায় কিনা। ঢাকা রাজধানী শহরে শহীদ আনোয়ার বালিকা বিদ্যালয়, এটি তার নামে। তরুণ সেকেন্ড লেফটেন্যান্ট, বয়স 20-21 বছর, জীবনের উষালগ্নে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে তাদেরকে। এদের কথা খুব বেশি মনে করে না মানুষ, কিন্তু এই 71 সালের 30শে মার্চ এই সময় আমরা তো মরণপণ যুদ্ধে লিপ্ত। ফায়ার করে এলএমজি দিয়ে, মাত্র 3 জন তারা, সাথে সাথে প্লেনের ডানায় আগুন ধরে যায়। তাদেরই একজন নূর হোসেন আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কোনো গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পায় নাই, বীরশ্রেষ্ঠ, বীরত্ব, বিক্রম। 3 জন মাত্র সৈনিক দেশের অভ্যন্তরে প্রবেশ করে রানওয়ের প্রান্তে জেলের ছদ্মবেশ নিয়ে, ডিঙ্গি নৌকা নিয়ে ফায়ার করে একটা বিমান ধ্বংস করেছে। এত বড় প্রশংসনীয় কাজ করার পরও তাদের তো কোনো রিকগনিশন নাই, না সামরিক বাহিনী কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, না তাদের নামে কোনো রাস্তাঘাট কিছুই আছে। তো এরা যখন আমার সাথে দেখা হয়, আমি কিছুটা দুঃখবোধে আক্রান্ত হই যে এদের জন্য জাতি তো কিছু করলো না। তো যাই হোক, যশোরের সাহসী সন্তানদের কথা বলার জন্যই তাদের 2-1টা উদাহরণ আপনাদেরকে দিলাম। তো চেষ্টা করব ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে হোক বা অন্যান্য রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যদি যশোরের কোনো কাজে লাগে, তাহলে আমার তরফ থেকে চেষ্টা কোনো ত্রুটি থাকবে না।